এরকম ভাবনা এর আগে আমার কাছে সত্যি কথা বলতে আসেনি। যা এসেছে সেটা হচ্ছে ধর্মের মোড়কে এসেছে, তাকে আমি গ্রহণ করতে পারিনি। কিন্তু কখনো কখনো কোনো কোনো বিষয় আমি কিন্তু তাকে ধর্মের ইয়ের থেকে যেটা এসেছে, যেমন বাইবেলে বলা হয়েছে যে নরহত্যা করো না, 10 কমান্ডমেন্টসের নরহত্যা করো না। ঠিক, নরহত্যা করো না। আমার ধর্মের এই নির্দেশটি আমার কাছে খুব গ্রহণযোগ্য আছে। কিন্তু আধুনিক যুগে বা তারও আগের থেকে হয়তো নরহত্যা পেশা হয়ে গেছে, সুপারি কিলার পেশা। তো আমরা আমরা ফোকাস করছি ওইটা যে সে যে হত্যা করছে তার মূল কারণটা কোথায়, মানে সে কি অবস্থায় কি পরিস্থিতিতে সে হত্যাটা করছে। আমরা বেসিক্যালি কি করি, আচ্ছা সে দোষী আছে, তাকে তাকে সাজা দিয়ে দাও, এটা নয়। আমরা দেখছি যে সে দোষী কেন হয়েছে, সে ছোটবেলা থেকে যে বড় হয়েছে, যে অবস্থার মাধ্যমে ধাপে ধাপে সে কোন অবস্থায় এসেছে এই কাণ্ডটা সে করেছে, সেটা সে জানি, সেটা সে নিজে থেকে চায় না, ভেতর থেকে চায় না, কোন কারণে বাধ্য হয়েছে। সে কোন অবস্থায় কি অবস্থায় সে বাধ্য হয়েছে সেই অবস্থাটার পরিবর্তন করা। সেটা কিভাবে হবে কি না হবে এটা নিশ্চয়ই সেটা আলাপ আলোচনা এবং প্র্যাকটিসের ব্যাপার। সেই প্র্যাকটিসটা কিভাবে, আপনারা নিশ্চয়ই সেই প্র্যাকটিসের জায়গায় আছেন। হ্যাঁ, আমরা তো অবশ্যই সেটা নিয়ে করছি। হ্যাঁ, আপনারা যেটা বলছেন যে জ্ঞান মার্গের অর্থাৎ আলাপ আলোচনাটা আছে, কিন্তু ফলিত তার প্রয়োগের জায়গাটা মানে জ্ঞান চর্চাটা আছে, জ্ঞান মানে তত্ত্বগত ভাবে ভাবা যায়। ওখানে শেষের দিকে বোধহয় রয়েছে, আমি মনে করতে পারছি না। সেটা হচ্ছে যে এখন বিষয়টা যেহেতু একেবারে নতুন একটা তত্ত্ব, নতুন একটা দর্শন, নতুন একটা দিক, ফলে এটা মানুষের কাছে আগে যাক, কারণ মানুষের কাছে পৌঁছাক। মানুষ এটা যদি সিদ্ধান্ত নেয় যে সত্যি এর মধ্যে একটা পূর্ণাঙ্গ মডেল রয়েছে, মানে আমাদের যে স্বপ্নে আমরা ভাবি যেরকম জীব জগৎ বা যেরকম অবস্থা ভাবি, সেটা পূরণ হয় এখানে, তখন সার্ভে হবে। তখন 2027 নাগাদ আমাদের ধরা আছে, 2029-এর গভর্নমেন্টটা আমাদের একটা টার্গেট রয়েছে, তখন পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন হবে, তখন গণতান্ত্রিক পদ্ধতিতেই এই নতুন ব্যবস্থা। আমি এটা দু একজনকে ফরওয়ার্ড করার কথা ভেবেছি। হ্যাঁ, অবশ্যই এটা প্রত্যেকেরই এটা ফরওয়ার্ড করার কথা ভেবেছি। তার দেখা যাক তাদের কাছ থেকে কি ধরনের ভাবনা আসে। আর আপনি আমার ওই বইটা একবার দেখবেন। মানে আমি যেহেতু কলকাতায় আমি যেতে পারছি না বলে আমি আপনাকে বইটা দিতেও পারছি না, মানে বাই পোস্ট হোক আর যেভাবেই হোক। তো ওই মানবিক সমাজের দিকে যেটা আমি যে সময়টা লিখেছিলাম, ওটার থেকে যদি কোনো চিন্তার খোরাক আপনারা পান, হ্যাঁ, তাহলে আমারও ভালো লাগবে, বা আমি আমার ভাবনাকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় সেটাও ভালো লাগবে আর কি। মানে আপনারা যেমন একটা কি বলে ওকে, একটা সংগঠিত ভাবে আলাপ আলোচনা চালাচ্ছেন, আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। তো সত্যি কথা বলতে কেউ পাত্তাই দেয়নি বলা যায়। দুই একটা আলোচনা হয়েছে এই পর্যন্ত। বইটা প্রথম 500 ছাপা হয়েছিল, পরে আরো 500 ছাপা হয়েছে, মানে আর এটা সংস্করণ হয়েছে আর কি। তো এই হচ্ছে বিষয়। আর সেই জন্যে আমার খুব আগ্রহ আছে আপনাদের কাছে বিষয়টা কেমন। অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলে একটা অনলাইন প্ল্যাটফর্মে আছে, যেখানে মানুষ যে কোনো জায়গা থেকে সে অনলাইন অনুষ্ঠানে যুক্ত হয়ে লাইভ আলোচনা অংশগ্রহণ করতে পারে, তার মতামত আদান প্রদান এটা করতে পারে। এটা এবং অফলাইনেও আমরা মিটিং করছি, বসছি। আমরা কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটি গেলাম আমরা লাস্ট উইক, সেখানে দুজন প্রফেসরের সাথে আলাপ করে এসেছি, আমরা দিয়ে এসেছি আমাদের মেটেরিয়ালস। তো এরপরে আমরা চাইছি যে ইকোনমিক্স ডিপার্টমেন্ট বা ফিলোসফি ডিপার্টমেন্টের সঙ্গে একটু বসার, আদান প্রদান করার, একটা সেমিনার করার ইচ্ছা আছে যাদবপুর ইউনিভার্সিটিতে। এইভাবে ইউনিভার্সিটি, কলেজ, এগুলোতে বিভিন্ন রকম ইনস্টিটিউশনের প্রোগ্রাম এবং অফলাইন যতগুলো মাধ্যম আছে আমরা সব মাধ্যমেই কাজে লাগাচ্ছি আমাদের মতো করে। এবং এতে যেহেতু এটা সামাজিক বিষয়, এটা প্রত্যেকটা মানুষের মানে কাছে এটা পৌঁছানো উচিত এবং তার বিবেচনার প্রয়োজন, সেই জন্য অংশগ্রহণ করে সরাসরি। এই নয় যে আমি একটা প্রতিনিধি পাঠিয়ে দিলাম, সে সবকিছু ডিসিশন নেবে, তা না। এটা কমপ্লিটলি আমরা বলতে পারি ব্যক্তিবাদ, যে প্রত্যেকটা ব্যক্তি সে নিজে দেখুক যে এই সরকার এলে পরে আমার সুযোগ সুবিধা আমি সরাসরি গভর্নমেন্ট থেকে পাবো কিনা, কোন রকম মিডিয়া ছাড়াই। কারণ এখানে অধিকারটা এরভাবে দেওয়া আছে, প্রত্যেকটা জনগণের কাছে অধিকার রয়েছে, 24 ঘন্টার অধিকার। কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে কোনো সাংগঠনিক বা কোন রকম কোনো রাজনৈতিক ক্ষমতা নেই।
প্রত্যেকটা নাগরিকের কাছেই রয়েছে। না, এইটা অবশ্য আমি পলিটিক্যালি কিভাবে ব্যাখ্যা করব আমি আমার মাথায় আসেনি আর কি, যে সেটা পলিটিক্যাল মডেল যেটা আমাদের মূল পুস্তকে আছে সম্পূর্ণ সমাধানে, না আমি বলছি সেখানে সেখানে পড়লে মানে এটা যদি আমরা ভাবি যে আছে, হ্যাঁ, মানে সেই আছেটা এই যে সেটআপে আমরা বর্তমান ভাবনা চিন্তাগুলো করছি, সেই সেটআপের মধ্য থেকে কিভাবে বের করে নিয়ে আসা যাবে, অর্থাৎ ব্যক্তির মূল্য একমাত্র আমাদের ভোটে ছাড়া আর কোথাও সমান মূল্যের কোনো জায়গা নেই। হ্যাঁ, গণতন্ত্রের সাথে 5 বছরে একদিন কয়েক সেকেন্ড। হ্যাঁ, আর সেখানে ব্যক্তির ওই অনেকে ব্যঙ্গ করে বলে ব্যক্তির স্বাধীনতাই হচ্ছে কার কাছে সে চড় খাবে, কে তার মাথায় বাড়ি মারবে সেটা তার নির্বাচন করা। এরকম কথাবার্তাও আমাদের এই গ্রাম্য এলাকায় আমরা শুনে থাকি। তো এই ব্যক্তিকে আমরা যদি এই কথাটা আমি কেন বলছি বলুন তো, সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী যে ইয়েটা আছে, যে দর্শনের চর্চা কিয়েরকেগার্ড থেকে নিৎসে পর্যন্ত, এবং এমনকি জাপাল সার্ত্র তিনিও এই খানিকটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দ্বারা মানে প্রভাবিত হয়েছিলেন। সেটা আমার মনে পড়ে আর কি। ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তি নিজেকে অতিক্রম করে যাওয়ার যে প্রকল্প নিৎসের দর্শনে আমরা পাই, যার ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি হিটলার। এগুলো আমার সামান্য পড়াশুনো থেকে আমার বোধ, আমি কিন্তু কোনো মানে পণ্ডিতের উদাহরণ দিতে পারবো না, আমার মনে হয়েছে। তো সেই জায়গা থেকে এই ব্যক্তিকে আমি এইভাবে এই ব্যক্তিটা আবার এইখানে দেখা হয়নি। এখানে যে ক্ষমতার ইভেন মার্ক্সীয় দর্শনেও যে ক্ষমতার যে বিকেন্দ্রীভূত বা ক্ষমতা কিভাবে বন্টন হবে, এটা একটা খুব অসুবিধাজনক বিষয় এখনো রয়েছে। হ্যাঁ, রয়েছে তো, যে কিভাবে সেটাকে ব্যাখ্যা করবে কোনো একটা এখনো কিন্তু উপনীত হতে পারেনি কমিউনিজম। যে না পারেনি তো। এটা আমার আপনার সঙ্গে আপনি মার্ক্সবাদী বা আমি মার্ক্সবাদী কিনা এটা প্রশ্ন না। আমরা যা ভাবছি সেটা মার্ক্সবাদ সম্পর্কে চিন্তা ভাবনা না থাকলে আমরা ভাবতে পারতাম না। মানে আমরা তার ওই চিন্তার ক্ষেত্রে আমরা প্রভাবিত হয়েছি। সেই প্রভাবটাকে আমরা কিভাবে কাটিয়ে উঠে আমরা নতুন একটা সমাজের কথা ভাবতে পারি। আমার মনে হয় এরকম জায়গায় যদি ভাবি মানে আমি যখন শ্রেণী সংগ্রামের কথা বলছি, তার মানে সে রক্তাক্ত একটা বিষয় আছে তার মধ্যে। অবশ্যই সেইটাকেই এখানে মানে ভিন্নভাবে দেখা হয়েছে। এখানে কোন রকম সংঘর্ষ, রক্তপাত, কোন রকম, সেটাই বললাম, সেই জায়গা থেকে আমাদের ব্যক্তিকে যে প্রাধান্য দেওয়াটা, যে ব্যক্তির স্বাধীনতা, প্রত্যেকটা ব্যক্তির ইচ্ছে অনুযায়ী জীবন, তার যোগ্যতা পছন্দ অনুযায়ী যে কর্মসংস্থান, না খুব সুন্দর, এমনি যা বলা হয়েছে খুব সুন্দর। কিন্তু ওই যে বললাম যে এই সেটআপে আমি ব্যক্তিকে কিভাবে দেখব, এই ব্যক্তিকে মানে সেই গুণটাকে আমি কিভাবে প্রস্ফুটিত করব। হ্যাঁ, এখানে যেটা রয়েছে, যে এখানে যে সংবিধান যে রূপরেখার কথা রয়েছে রাজনৈতিক মডেলে, সেখানে কোনো ব্যক্তির কাছেই, নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছেই কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। সে তার পছন্দ অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী সে তার পদে কাজ করবে, তার শুধু কাজের অধিকার আছে। কিন্তু স্যার কোন রকম যে সাংবিধানিক বা কোন রকম কিছু পরিবর্তন করার একা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার কাছে নেই। এটা পুরোপুরি হ্যাঁ, নির্দিষ্ট টিম থাকবে, সেই নির্দিষ্ট টিম সংবিধানকে প্রণয়ন করে জনগণের সামনে উপস্থাপিত করতে পারে, কিন্তু অন্তিম সিদ্ধান্ত নেবে জনগণ। এটা বরাবর থাকবে এই সংবিধানের মধ্যে। এখন যেটা প্রতিনিধিরা সবকিছু করে, তারা সংশোধন করে, চেঞ্জ করে, যা কিছু তারাই করছে, কিন্তু এখানে তারা শুধু উপস্থাপিত করতে পারবে জনগণের কাছে। কিন্তু আইন হিসেবে যখন সেটা প্রতিপাদ্য হবে, সেটা জনগণের রায় ছাড়া হবে না। এটা কমপ্লিটলি মানে এই জনগণের যে বিষয়টা কমপ্লিটলি ওপেন করে দেওয়া হয়েছে জনগণের উদ্দেশ্যে। মানে এটার পরিকাঠামোটাই এরকম, মানে সিস্টেমটা কেন্দ্রীভূত কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীভূত। মানে সে তার পদে যেমন নেতৃত্ববর্গ যা আছে সবই আছে, সেখানেও জেলা রয়েছে, যদিও নগরীয় ব্যবস্থা, এটা রাজ্য রয়েছে, তো সেখানে
ক্ষমতা যেটা রয়েছে, ক্ষমতা কোনো একজন ব্যক্তির হাতে থাকছে না, যেরকম এখন পিএম এর হাতে আগে রাজার হাতে ছিল, জারের কাছে ছিল, সেরকম একা ব্যক্তি কোনো ডিসিশন নিয়ে কিছু করতে পারবে না। ইভেন তারও যদি পদের কোনো অযোগ্যতা প্রমাণিত হয়, নাগরিক যদি 10% নাগরিক যদি নেগেটিভ ভোট দেয়, তার পদও খারিজ হয়ে যাবে। এটা সাংবিধানিক ভাবেই রয়েছে এটা। আর সেখানে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ তার পছন্দের কাজ সে করতে চায়। মানুষ তো নিজের কাজ করেও তো সুখী হয় তার পছন্দের কর্ম পেলে। তার পছন্দের কর্ম করবে, সেখানে ট্রেনিং পাবে সেই কাজের। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো, এটা খুব ভালো। এই বিষয়ে আমার 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 বইটাতেও একটা আমি আউটলাইন দেওয়ার চেষ্টা করেছি। সেটা সেটা অনেকটা কাছাকাছি আর কি। সেটাও ভালো মনে হয়েছে আর কি। ভালো। না না, আমার তো মনে হয়েছে আপনার বইটার টাইটেল বা বইটার দেখে যে আপনার মধ্যে বইয়ের মধ্যে সেই বিষয়টা রয়েছে, আপনি ভেবেছেন, তাই জন্য আপনার সঙ্গে যোগাযোগ করেছি। তো আমার মনেই হয়েছে সেটা যে কোথাও কোথাও ভাবনা, কারণ প্রত্যেকেই তো আমরা যেমন মার্ক্সীয় দর্শন আজ থেকে অনেক 200 বছর আগের, তাই না? কিন্তু আমরা 200 বছর দেখেছি, 200 বছরের ইতিহাস দেখেছি, আমাদের অভিজ্ঞতা, জ্ঞান, চেতনা আরো বিকশিত হয়েছে। তো সেই অনুসারে এই ব্যবস্থাটা রয়েছে। এটাও প্রত্যেকটা নাগরিকের জন্য এটা উৎসর্গ করা রয়েছে। প্রত্যেকটা মানুষ, সে বিত্তশালী হোক, দরিদ্র হোক, ধনবান হোক, সে ভিখারি হোক, প্রত্যেকটা নাগরিক যেন তার দিক থেকে ভাবে যে আমার এই ব্যবস্থা এলে পরে আমার উত্তরণ হবে না অবতরণ হবে। একটা দরিদ্র ব্যক্তি থেকে বিত্তশালী ব্যক্তি প্রত্যেকের এখানে উন্নতির দিকে যাবে তার জীবন। মানে যদি এখানে যে আমরা বলছি যে এখানে কিন্তু কোনো প্রাইভেট কোনো প্রপার্টি থাকছে না, কমিউনিস্ট সিস্টেমের মতোই এই পয়েন্ট এখানে আছে। কিন্তু এখানে কিন্তু কারোর আবার কোন রকম লস হবে না। যে সেখানে যেরকম তার কাছ থেকে চলে যাচ্ছে বলে একটা অসুরক্ষিত অবস্থা চলে আসছে, যেটা বুর্জোয়াদের ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু সেটা নেই। এখানে বুর্জোয়ারাও সমর্থন করবে। আমরা বুর্জোয়াদের কাছেও যাচ্ছি, তাদের সঙ্গেও আমরা মিটিং করছি, আরো মিটিং হবে। এখানে আম্বানি আদানি লেভেলের লোকজনও এরপরে এই সিস্টেমটা নিয়ে আলোচনা করবে যে তার এখান থেকে এটা এলে তার কোনো লাভ লস হবে কিনা, সে তার ব্যক্তি হিসেবে ভাববে। সে এই সুযোগ আমাদের কাছে, আমাদের তো অলরেডি ওপেন প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে প্রত্যেকে এসে তার মতামত রাখতেই পারে, পক্ষে বিপক্ষে যে কোনো বিষয় পুরোটাই জনগণের জন্য উন্মুক্ত করা। ফলে এই আলোচনার যে ক্ষেত্রটা, এই যে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার যে একটা ওপেন ফোরাম, এটা খুব দরকার ছিল আমাদের, এটা আমাদের এখানে করা হয়েছে। ঠিক আছে, পরে কথা হবে আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি ফোন করবেন। আর এখন চোখ ঠিক আছে তো আপনার? চোখ ওই 10 দিন হলো আজ, ওই 10 দিন হয়েছে। কালো চশমা পরে আছি। আচ্ছা, ঠিক আছে, আর কটা দিন হয়তো লাগবে চশমাটা, তাই না? লেখাপড়া বন্ধ। ঠিক আছে, না না না, সুস্থ হয়ে যান, তারপরে হবে। আর আপনার সঙ্গে পরিচয় হয়ে আমারও খুব ভালো লাগছে, কথা বলেও ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। যদি আমি অনেক 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 ছোট বয়সী, আমি এই বিষয় নিয়ে আমি আগ্রহ জন্মেছে। মানুষ যখন এই সময় সবাই যখন তার মানে মানে কেরিয়ারের দিকে সবাই খুব পিঠে ছুটছে কম্পিটিশন লাইফে, আমি অন্যদিকে স্লো মোশনে যাচ্ছি। একদম একদম। কিন্তু আমি জানি যে এই বিষয়টা যদি সলিউশনটা হয়ে যায়, তাহলে একটা পার্মানেন্ট কাজ হয়ে যাবে, তাই না? এটাই, সেটা আমাদের জীবদ্দশায় হতে পারে, আমরা খানিকটা এগিয়ে রেখে যাব, পরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল তো থিওরিটা যেন স্পষ্ট হয়ে উঠে আসে। থিওরি যদি স্পষ্ট হয়ে যায়, তাহলে তো মানুষের সমর্থন করতে বা আসতে বেশি দিন সময় লাগবে না। আগে এই জন্য থিওরিটাই আগে আমরা মানুষের কাছে যাচ্ছে। এটা আগে তত্ত্বটা আগে পরিষ্কার হোক মানুষের কাছে। আর আমাদের 2029 নাগাদ রয়েছে, আমাদের হাতে এখনো 5 বছর সময় আছে। এই অনলাইন অফলাইন সোশ্যাল মিডিয়া সমস্ত রকম প্ল্যাটফর্মে মানুষ প্রচার করছে, যাচ্ছে, আলোচনা হচ্ছে। যেমন আজকেও ফরিদাবাদে আজকে একটা আমাদের মিটিং ছিল, ওখানকার দিল্লি থেকে তারা গেছে, সেখানে রয়েছে, মিটিং হচ্ছে এখনো। ওখানে ওই যে স্বদেশী আন্দোলনের যে আছে রাজীব দীক্ষিত বা তাদের একটা পার্টি বা গ্রুপ কিছু আছে, ওদের সঙ্গে আজকে ডিসকাশন হচ্ছে এই বিষয়টা নিয়ে। তো এটাই, এখানে প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের কাছেই এটা, এর মধ্যে কোনো রকম কোনো বিরোধিতা নেই আমাদের বিষয়টার মধ্যে, প্রত্যেকের জন্যই উন্মুক্ত করা আছে। সে প্রশ্ন করতে পারে, সে তর্ক বিতর্ক করতে পারে, সে তার পক্ষে বিপক্ষে যুক্তি দেখাতে পারে, আমাদের সঙ্গে আমাদের বিষয়টা নিয়ে এসে যে কোনো প্রশ্ন করতে পারে। মানে পুরোপুরি ওপেন করা আছে এরকম বিষয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আবার কথা হবে।